নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা শুনছেন গোধূলিবেলার গল্প, যাতে রয়েছে কিছু প্রেম, কিছু ভয় এবং কিছু রহস্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নভনীল চক্রবর্তীর কলমে মাসান দেবতার অভিশাপ। আজকের গল্প পাঠে বিষ্ণু। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, মাসান দেবতার অভিশাপ। শীতকাল প্রায় জেঁকে বসেছে। মালিঝোড়া নামক খিলচরিত্র ছোট্ট গ্রামটি যেন সময়ের গহ্বরে আটকে পড়ে একটি ছায়া। চারপাশে কালচে সবুজ গাছপালা, মাটির গন্ধে এক প্রকার ঘামে ভেজা আতঙ্ক। আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এমন ঠান্ডা হাওয়া ওঠে যেন কে জানি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে। এই গ্রামেরই উত্তর দিকটায় জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা একটা পুরনো পোড়ো বাড়ি, যার নাম কেউ সোজা মুখে নেয় না, কিন্তু ফিসফিস করে বলে যে মাসান জীবন ধ্বংস। আমরা তিনজন, আমি অয়ন, সুপ্রিয় আর রণ, শহরের তথ্যচিত্র নির্মাতা। সেইবারের দীপাবলিতে গ্রাম বাংলার লোক বিশ্বাস ও ভূত প্রেত এই বিষয়ের ওপর তথ্যচিত্র নির্মাণ করব বলে ঠিক করলাম আমরা। মালিঝোড়ার নাম শুনে আমরা লাফিয়ে উঠেছিলাম, কারণ এই অঞ্চলে বহু প্রজন্ম ধরে লোক মুখে ঘুরছে মাসান দেবতার অভিশপ্ত কাহিনী। কাহিনী নয়, বলা ভালো সতর্ক বার্তা। এখানকার প্রবীণ মানুষজন বলেন মাসান দেবতা এক অদৃশ্য আত্মা, যাকে পূজা না করলে সে অভিশাপ দেয়। তার পূজার নিয়মও অস্বাভাবিক, গোপন, গা ছমছমে, নির্জনে ও নিশির হাতে। কেউ বলেন সে দেবতা নয়, প্রেতাত্মা। আবার কেউ বলেন সে এক পিশাচ সিদ্ধ। কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করে যে একবার মাসান দেবতার নজরে পড়ে সে আর মানুষ থাকে না। ডিসেম্বরের 2 তারিখ আমরা মালিঝোড়া এসে পৌঁছালাম ঠিক বিকেল 4:30টায়। রেল স্টেশনের পাশের ছোট্ট হাট, মাছ, চাল, পাঁঠার মাংস আর জ্বলন্ত কেরোসিন লাইটের নিচে নাড়ু বাতাসা বিক্রি হচ্ছে। সেখান থেকে একটি সরু কাঁচা রাস্তা ঢুকে গেছে পূর্ব দিকে, সরাসরি গ্রামের দিকে। আমাদের থাকার ব্যবস্থা ছিল মনোহর কাকুর বাড়িতে। তিনি অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার গায়ে ধুতি পাঞ্জাবি, কপালে চন্দনের টিপ আর গলায় তুলসীর মালা। সন্ধে নামতেই আমরা তার বারান্দায় বসে চা খাচ্ছিলাম। গাছের ফাঁকে ফাঁকে পাখিদের শেষ ডাকে নিস্তব্ধতা জমছিল। তখন মনোহর কাকু হঠাৎ গম্ভীর গলায় বলে উঠলেন, তোমরা যে মাসান দেবতার গল্প তুলতে এসেছো, সেটা নিয়ে না খেলাই ভালো। এদের ঘুম ভাঙানো মানেই সর্বনাশ ডেকে। সুপ্রিয় হেসে বলল, কাকু, আমরা তো শুধু লোকগল্প সংগ্রহ করব, ভিডিও বা ক্যামেরা ব্যবহার করব না। কাকুর গলা আর একটু নিচু হলো। কিন্তু খুব সাবধান, শনি আর মঙ্গল কোনোভাবেই বেরিও না। এই 2 দিন মাসানের দিন। বহুবার বারণ করেছি লোকজনকে, কিন্তু কেউ শোনেনি, তাই আর কেউ ফেরেও নি। আমি হাতে চা তুলে নিয়ে এক ফোঁটা চুমুক দিলাম, কিন্তু মনে হচ্ছিল মুখের ভেতর কেমন যেন জমে যাচ্ছে। চায়ের গন্ধ যেন খুবই তীব্র। পরদিন সকালে আমরা ক্যামেরা ছাড়াই গ্রামের মধ্যে ঘুরে ঘুরে সাক্ষাৎকার নিতে শুরু করলাম। খুঁজে বের করলাম 85 বছরের এক বৃদ্ধা পঞ্চমী মাসিকে।
তিনি বললেন তিনি নাকি ছোটবেলায় ভুল করে মাসান ভূমির ধারে এক রাত কাটিয়েছিলেন। সেই রাতের পর থেকে তার বাম কান সম্পূর্ণরূপে বন্ধ। তিনি বললেন, বাবা, সেই ছোটবেলায় মাসান ভূমির ধারে গেছলাম। সে কয়েক ধরনের শব্দ, বাসে বাসে যেন কথা কয়। কাটায়ও ছিলাম একখান রাত, সেইটা যে কি বড় বুলটাই না ছিল। সেইটার পর দেখা আমি এই কানে কিছুই শুনি না। মাসান দেবতার আসল গল্পটা জানা যায় মধুমঙ্গল নামক একজন অশীতিপর মাঝির কাছে। তিনি জানালেন সম্পূর্ণ গল্পটা তিনি তার বাবার কাছে শুনেছেন। তিনি বললেন, বুঝলে বাবারা, এ গল্প আমাকে বাপ ঠাকুরদার কাছে শোনা। সেই সাহেব সুবোধের আমলের গল্প এটা। জমিনদার নাকি তন্ত্রের খেল দেখমুখ হইয়া গ্রাম থেকে ৬০ জনে তুইলা আইল। সেই ৬০ জনের মধ্যে একজন ছিল তান্ত্রিক মানুষ, বিশ্বাস নাকি তার সঙ্গে কথা কয়। সে যখন ফাঁসির দড়ি গলায় পড়ে তখন সে কি ভয়ানক হাসি দেয়। বাপের কাছে সম্পূর্ণ ঘটনাটা শুনছি আমি। আর সে কি বলেছিল জানো? সে বলে, আরে মরণ কি জিনিস রে, নদী জোয়ার ভাটার মতো এই যাই এই ফিরবো। হে ভগবান, বাপের কাছে যখন এক ঘটনা শুনি, সে শুনে তো আমার গলা আজও কাটা দিয়ে ওঠে। শুনলে মনে হয় সে কি জিনিসই না ছিল সেই সময়। সেই থেকেই মাসান চূড়ায় পূজা শুরু হয়। কেউ জানে না যে কি করে, তবে প্রতি সপ্তাহে নিয়ম করে বুধ ও রবিবার সকালে কোনো প্রাণীর মরদেহ বা বলা ভালো দেহের অংশ বিশেষ পাওয়া যায়। মাঝে মাঝে কেউ নিখোঁজ হয়ে যায়, আবার কেউ কেউ ফিরেও আসে, তবে সম্পূর্ণ পাগল হয়ে ফেরে। আমরা একদিন বিকেলে সে প্রাচীন টিলার কাছে পৌঁছালাম, যাকে সবাই বলে মাসানের চূড়া। বনের মধ্যে উঁচু একটা ঢিপি, চারপাশে কাঁচা বাঁশের ঝোপ, মাঝখানে আধা ধ্বংসপ্রাপ্ত একটি কালো কালী মূর্তি। মূর্তির চোখে শাল পাতা আটকে গেছে, আর তার চারপাশে ছাই, পুড়ে যাওয়া কিছু ধূপকাঠি আর একটা পুরনো রক্ত মাখা শালু কাপড়। রণ জায়গাটি দেখে পাগল হয়ে গেল। এইখানে রাত কাটাবো আমরা। আমি গোপ্র বসাবো, সব কিছু রেকর্ড করব, কোনো কিছু ধরা পড়ে কিনা দেখি। আমি সায় দিলাম। সুপ্রিয় গম্ভীর মুখে জানালো, আমার শরীরটা ভালো লাগছে না রে, আমি থাকছি না। শনিবার রাত 12টা। আমরা দুজন টিলার গা ঘেঁষে সেখানে পৌঁছালাম। চারপাশে শুধু কুয়াশা আর বাঁশপাতার খসখসানো, মাঝে মাঝে পেঁচার ডাক আর এক ধরনের শো শো শব্দ, যেন কোনো বিষাক্ত কিছু শ্বাস প্রশ্বাস। প্রথম আধ ঘন্টায় কিছুই হলো না। রণু ক্যামেরা বসিয়ে রেখে ঘুরতে লাগলো। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা চাপা কান্নার মতো আওয়াজ এলো, শিশুর মতো আবার বৃদ্ধার মতো। রণু শব্দের উৎসের দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই গাছের আড়াল থেকে একটা অবয়ব উঠে এলো। বিশাল কঙ্কালসা,
চোখে আগুনের মতো লাল রং, গায়ে শুকনো পাতা ও মাটি লেগে। সে আমাদের দিকে তাকিয়ে বলল, ডেকেছ যখন ছাড়বো না, যে জায়গায় তাকে কিছু দিতে হয়। রণ থ হয়ে দাঁড়িয়েছিল। আমি টেনে ধরলাম, কিন্তু সে নড়ছিল না। ছায়াটা তার দিকে এগিয়ে এসে মুখের কাছে ফিসফিস করে কিছু বলল, যে ভাষা ঠিক মানুষের না। ঠিক সে সময় রণ মাটিতে লুটিয়ে পড়ল। আমি দৌড়ে তাকে টেনে বাইরে নিয়ে এলাম। হৃৎপিণ্ড তখনও লাগাম ছাড়া ঘোড়ার মতো দৌড়াচ্ছে। পরদিন সকাল। রণ নিঃশ্বাস চলছে, কিন্তু সে ঘুমিয়ে নেই, আবার মৃতও নয়। যেন কারোর ঘরে সে বন্দী। গ্রামের ওঝা এসে দেখে বললেন, এই মাসে স্পর্শ সাধারণ চিকিৎসার কোনো কাজ হবে না, বলি আর মন্ত্র ছাড়া এর মুক্তি নেই। অমাবস্যা পড়ল পরের মঙ্গলবার। ঠিক রাত 3টেই মাসানের চূড়ায় পূজা হলো। কালী মূর্তির সামনে 5টা ধূপ, 7টা লাল মাটি আর একটা পাঠার বলি দিয়ে শুরু হলো মন্ত্রোচ্চারণ। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জপ করছিলাম। ওম ভৈরবায় নমঃ, ওম মাসানেশ্বরায় নমঃ। রক্ষা করো মা, রক্ষা করো। আচমকা ঝড়, আগুন বারবার নিভে যাচ্ছে। রাতের বুক চিরে এক শিশুর কান্না কিংবা পিশাচের হাসি। আর সেই সময় এক মুহূর্তে রণ চোখ মেলল। রণ হঠাৎই চোখ খুলে তাকালো, কিন্তু সেই চোখ সেটা রং ছিল না। সেটা ছিল এক অন্য সত্তা। ছিল নিঃসীম শূন্যতা, অভিশপ্ত এক গভীরতা। পুজোর শেষে সে আবার অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। ওঝা একটা মাদুলি রণ হাতে পরিয়ে দিল আর বিধান দিল প্রতি শনি ও মঙ্গলবার একবার করে রণকে গঙ্গা স্নান করাতে। পরদিন আমরা মালিঝোড়া ছেড়ে চলে এলাম। রণ একটিও কথা বলেনি, চোখে সবসময় সেই ফাঁকা দৃষ্টি। শহরে ফিরে ওকে ডাক্তারের কাছে নেওয়া হলো। সাইকোলজিস্ট বললেন, ট্রাউমা ইনডিউসড সাইলেন্স, সাইকোজেনিক শকের ফল এটা। কিন্তু আমি জানি ওর মধ্যে কি ঢুকেছে, যা ওই টিলা থেকে এসেছে। এখনো মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে রণ বলে ওঠে, আমি কিছু করিনি, মাসান নিয়েছে, এখন আমি শুধু খোলস। প্রায় 1 মাস পর রণ এখনো বিছানায়। মনে হয় না সে আর কোনোদিনও তার জীবনের মূল স্রোতে ফিরতে পারবে। চেহারাবান সবল ছেলেটার অবস্থা আজ এক শুকনো কাঠের ন্যায়। ভীষণ কষ্ট হয়, আর বারবার করে মনে পড়ে যায়, সত্যি মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর অজানা থাকাই ভালো। এতে জীবনের সুখ শান্তি দুটোই বজায় থাকে। না, তথ্যচিত্র আর তৈরি হয়নি, ফুটেজ গায়েব, ক্যামেরার স্টোরেজে কেবল একরাশ কুয়াশা আর একটা অস্পষ্ট অবয়ব। মাসানের চূড়া আজও হয়তো একইভাবে দাঁড়িয়ে আছে সে গ্রামের কোনো এক প্রান্তে। দিনে দেখলে বোঝা যাবে না, কিন্তু রাত নামলে বাতাসের চাপ পড়ে, যেন এই ভূমি কারো নয়, কোন এক অতৃপ্ত তন্ত্র জাগ্রত সত্তার।
আর সে এখনো অপেক্ষা করছে। কার পালা এবার? এতক্ষণ আপনারা শুনছিলেন নভনীল চক্রবর্তীর কলমে মাসান দেবতার অভিশাপ। আজকের গল্প পাঠে এবং মাসান দেবতার ভূমিকায় ছিল বিষ্ণু, ওঝা এবং মনোহর কাকার ভূমিকায় আসিফ, সুপ্রিয়র ভূমিকায় শতদল, পঞ্চমী মাসির ভূমিকায় দেবাদ্রিতা, রণর ভূমিকায় মিন্দ্রনীল এবং মধুমাঝির ভূমিকায় নভনীল। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এরম আরও গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল গোধূলি বেলার গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।